অজুহাত একটাই যে গাজীপুরের গোলে আমার নিচ্ছে না ভাই, গাজীপুরের সাথে কি তাদের কোনো দুশ্মনী আছে? একটা টিমে মানে একটা ম্যাচে মনে হয় গাজীপুর 60 রান করছে, আরেকটা ম্যাচে এরকম 60 65 বা 70 রান করছে, আরেকটা 120-22 রান করছে। এই রানের মধ্যে বোলারদের করণীয় কি? ব্যাটার যারা ছিল তাদের থেকে কাকে ডাকবে ঢাকা ডিভিশন লড়তে, ডিভিশন খেলার জন্য? ময়মনসিংহ আর টাঙ্গাইলের 14 যে বেসটা আমাদের গাজীপুর 18 বেচের থেকে ম্যাচ উঠতে। এটা আমি সেমিফাইনাল ম্যাচ আমরা খেলতে যাই একটা ট্রাকে করে ময়মনসিং পর্যন্ত যাওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে আর কোনো বাস চলতেছে না। তো সবাই রাত্রে একটা ট্রাক দাঁড় করে সেই ময়মনসিং থেকে জামালপুর আমরা সেই শীতের রাতে খোলা ছাদের ট্রাকে কেউ টাইটানিকের মতো করে দুহাত প্রসারিত করে, কেউ একজন আরেকজনের উপরে শুয়ে, কোনো রকম 20 বছরে একটা খেলা হয় নাই। এই জায়গা নিয়ে কিসের এত রেষারেষি ভাই, আমি এটাই বুঝি না। আল্লাহ জানে এই জায়গায় যদি খেলা হইতো আর যদি কোনো পদ্ধতি থাকতো কয়টা খুন খারাপ হইতো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি বিগত 20 বছর যাবৎ গাজীপুর জেলা দলের হয়ে খেলছি, অনূর্ধ্ব 14 থেকে শুরু করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করছি, মূল বিষয়টা হচ্ছে আমাদের গাজীপুরের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে। আমার সাথে আছেন খালিদ হাসান। আমি খালিদকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই নতুন শোতে। থ্যাংক ইউ ভাই, আপনার নতুন শোতে আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে এটা আরো অনেক আগে করলে হয়তো বা ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আরো আগে থেকে উচিত ছিল। প্রথমেই হাসানের কাছে জানতে চাচ্ছি যে গাজীপুরে যে ক্রিকেটাররা প্র্যাকটিস অনুশীলন করছে বা খেলার জগতে আসছে, আসলে তাদের ভবিষ্যৎ কি? দেখেন ভাই, যদি প্লেয়ারদের কথা বলেন তো ভবিষ্যতের আমাদের গাজীপুরে যদি বলি তাহলে গাজীপুরে আমার মনে হয় যে শুধু এজ ভিত্তিক খেলাগুলো ছাড়া অন্য কোনো খেলা হয় না। তো এজ লেভেলে যারা 14, 16, 18 খেলতেছে তারা শুধু বছরে সারা বছর প্র্যাকটিস করে ধরেন শুধু এই টুর্নামেন্টের জন্য ওয়েট করে। তো এই টুর্নামেন্টের জন্য ওয়েট করার ফলে যখন টুর্নামেন্টটা শেষ হয়, যখন 14 শেষ হলো, 16 শেষ হলো, 18 শেষ হলো, তখন এই আদার্স কোনো খেলা প্লেয়াররা পায় না। তো যদি আপনি মনে করেন বছরে যদি একটা টুর্নামেন্টের জন্য বসে থাকেন যে শুধু এজ লেভেলই খেলবো, তাহলে প্লেয়াররা তো মানে পারফর্ম করার সুযোগটা পাইতেছে না। শুধু এজ লেভেলে যে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, দেখবেন যে এজ লেভেলে মাত্র 3-4টা ম্যাচ খেলে অনেক ভালো প্লেয়াররা পারফর্ম করতে পারে না। তো যখন লাস্ট 18 খেলার পরে তো তার আর কোনো খেলা নাই। তো সাপোজ ধরেন ফ্যামিলি থেকেও একটা চাপ আছে, তারপরে নিজেরও একটা চাপ আছে ভালো করার। ভবিষ্যতে যদি চিন্তা করেন তাহলে আমাদের গাজীপুরের লিগ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো গাজীপুরে যদি এজ লেভেলের পাশাপাশি ভালো টুর্নামেন্ট হইতো, 2-4টা টুর্নামেন্ট বা একটা সিজনাল লিগ হইতো, তাইলে প্লেয়াররা সারা বছরই মাঠে থাকতো। তো যদি লিগ হইতো তাহলে আমাদের গাজীপুর থেকে আরো প্লেয়াররা বেরিয়ে আসতে পারতো। মানে অনেক নতুন যারা এজ লেভেল খেলা শেষ করছে তারা ওই লিগে পারফর্ম করার ফলে অনেক প্লেয়ার বাইরে আসতো। এখন যেহেতু লিগ নাই, তো ভবিষ্যৎ তো ভাই খেলা ছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা হাসান, আমি যদি বলি যে আমি নিজেও এজ লেভেল খেলেছি, আন্ডার 14, 16, 18। তো আমি দেখেছি যে এজ লেভেল খেলার পরে একটা ছেলের আসলেও কোথাও পারফর্ম করার জায়গা থাকে না গাজীপুর জেলার হয়ে, বা খেলার কোনো জায়গা থাকে না, কারণ আমাদের এই জায়গায় কোনো টুর্নামেন্ট হয় না, কোনো লিগ হয় না। আমি সম্ভবত একাডেমিতে ভর্তি হই 2005 সালে, তো এখন 2026 সাল। তো আমার সৌভাগ্য হয়নি গাজীপুর লিগ কখনো অংশগ্রহণ করার জন্য। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনিও এজ লেভেল খেলেছেন গাজীপুর থেকে, ডিভিশন খেলেছেন ঢাকা ডিভিশন নর্থ থেকে, আন্ডার 19 খেলেছেন বাংলাদেশ দলের হয়ে পাকিস্তান সিরিজ, প্রিমিয়ার লিগ খেলেছেন, ন্যাশনাল লিগ খেলেছেন। আসলে গাজীপুরের প্লেয়ার হওয়ার জন্য যে পরিবেশটা দরকার, কোনো সময়ই আমার মনে হয় না এই পরিবেশটা ছিল। প্র্যাকটিস ফ্যাসিলিটিস বলি, ম্যাচ ফ্যাসিলিটিস বলি, ম্যাচ খেলবে যে একটা প্লেয়ার ম্যাচের এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, এই সুযোগগুলোই আসলে থাকে না। ইভেন আমি যদি আমার কথা বলি, আমি 12 বছর যাবৎ ঢাকা সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলছি। আমার নিজের ঢাকা লিগ খেলার সময় যেটা মনে হয় যে হাসান, আমি প্রথম 5 ম্যাচ টিমে নিজের জায়গা করার জন্য খেলি। মানে কথাটা আমি দর্শকদের সামনে বললেও কথাটা সত্য, কারণ যে ছেলেটা দিন শেষে খেলতে আসতেছে অন্য কোনো জেলা থেকে, চিটাগাং থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, ওরা দেখা যায় বছরে 60 থেকে 70টা ম্যাচ খেলে আসে। ওই জায়গায় আমি ঢাকা লিগের পরে কোনো ম্যাচ খেলতে পারি না। আমার আবার পরের বছর ঢাকা লিগে যে ম্যাচ খেলতে হয়, তো আমার প্রিপারেশনটাই ঢাকা লিগে নিতে হয়। তো এটা আসলে মজার বিষয়, কষ্ট দেওয়ার মতো একটা বিষয়। আসলে এই জিনিসটা আপনি কিভাবে অনুভব করেন? অবশ্যই ভাই, ধরেন আমাদের গাজীপুরে তো ধরেন যদি খেলার মধ্যে যদি হয় তাহলে ধরেন 14, 16, 18 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো এই
4টা টুর্নামেন্টই বছরে বছরে হয়। 4টা টুর্নামেন্ট যখন হয় তখন তো ধরে 14-এর একটা সময় থাকে, 14-16-18 এটা মানে সাথে সাথে পরপরই হয়। তো তখন একটা ধরেন আমি এজ লেভেল দিয়ে শুরু করি। এজ লেভেলের যখন একটা ছেলে প্রিপারেশন শুরু করতে তো একটা ভালো ফ্যাসিলিটির দরকার। হ্যাঁ, ভালো ফ্যাসিলিটির দরকার। তো ফ্যাসিলিটি মানে সারা বছর আমি প্র্যাকটিসই করলাম, ম্যাচ খেলার সুযোগ পেলাম না, তাহলে তো হবে না। প্র্যাকটিস আপনি যতটুকু করবেন তার ম্যাচ খেলার অনেক ইম্পর্টেন্ট। তো ম্যাচে সবাই আমাদের এখানে বিগত বছর ধরে হয়ে আসতেছে আমরা ম্যাচ খেলার কোনো সুযোগ পাইতেছি না। এটা হোক আমরা হোক আর এজ লেভেলের প্লেয়াররা হোক, সবাই ম্যাচ খেলার কোনো সুযোগ নাই। তো তারা কিভাবে ভালো মানে শুধু প্র্যাকটিস করে যে তারা বিভিন্ন পরে আমি যদি একটু বলি হাসান, যে হচ্ছে যারা এরকম 60-70টা ম্যাচ খেলে আসতেছে তাদের সাথে আমরা বছরে একটা ম্যাচ না খেলেও কম্পিটিশন করাটা আসলেও ডিফিকাল্ট। কারণ ম্যাচ সিচুয়েশন কখনোই এক না। আমরা প্র্যাকটিস করি, কি প্র্যাকটিস করি? নেটের মধ্যে বোলার বল করে, কংক্রিটের উপরে আমরা ব্যাটিং করি, যা পারি তাই করি। বোলার যদি বলে যে এটা আউট, দ্যাট মিনস আউট। ব্যাটসম্যান যদি বলে যে এটা 6, দ্যাটস মিন 6। তা আসলে নেটের ক্রিকেটটা তো আর মাঠের ক্রিকেট কখনো এক না। ম্যাচ সিচুয়েশনের বিভিন্ন সময় আমরা দেখি কোনো একটা টিম, ভালো টিম আর্লি, ময়মনসিংহ ঢাকা ডিভিশনের মধ্যে খুবই ভালো টিম, টাঙ্গাইল টিম খুবই ভালো টিম। আমরা বিগত বছরগুলোতে দেখেছি তারা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, অনেকবার রানার আপ হয়েছে এজ ভিত্তিক ক্রিকেটগুলোতে। বা তারা আন্ডার-19 প্লেয়ার সাপ্লাই দিচ্ছে, আন্ডার-17 প্লেয়ার সাপ্লাই দিচ্ছে ঢাকা ডিভিশন থেকে। ওই প্ল্যাটফর্মটা আমাদের কখনোই ছিল, কারণ ওই পরিবেশটা, ওই এনভায়রনমেন্টটা কখনোই আমাদের ক্রিয়েট হয়নি। সেটা অবশ্যই আমাদের জন্য লজ্জার, অবশ্যই আমাদের জন্য কষ্ট। এবং পাশাপাশি আমি যদি বলি অনেক প্লেয়ারের ক্যারিয়ার, জীবন নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের জেলায় এরকম প্লেয়ার খুব কম যারা পড়ালেখার পাশাপাশি ক্রিকেটটা খেলে। আমরা যারা ক্রিকেট শুরু করেছিলাম, আমরা চারপাশে সবকিছু ছেড়েই ক্রিকেটটা শুরু করেছিলাম। দিন শেষে একটা প্লেয়ার যদি ক্রিকেটের যেই অ্যাচিভমেন্টটা সেটা যদি করতে না পারে, তার অবস্থা আমি মনে করি একটা চাওয়ালার চেয়েও খারাপ অবস্থা হয়েছে। আসলে এই বিষয়গুলো নিয়েই আমাদের কথা বলা। হাসান, আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এজ লেভেলে এত বছর যাবৎ আমি খেলেছি, তুমি খেলেছো, তো আমাদের এই এজ লেভেলের পারফরমেন্স জানো তুমি, যে আমরা কয়বার চ্যাম্পিয়ন হয়েছি, কয়বার রানার আপ হয়েছি, এরকম ইতিহাস কি তোমার জানা আছে? আমি যখন প্রথম প্র্যাকটিস শুরু করি 2016 সালে, গাজীপুরে আমি একাডেমিতে ভর্তি হই লিটন স্যারের আন্ডারে। তখন 14 বা 15তে মনে হয় আন্ডার-14 চ্যাম্পিয়ন হয়েছিল। আন্ডার-14 চ্যাম্পিয়ন হওয়ার পরে তারপর আমি 16তে শুরু করি। 17 কিংবা 18 সালে আমরা টাঙ্গাইলে রানার আপ হই, আন্ডার-16 রানার আপ হওয়ার পর 26 সালে এসে আন্ডার-16 চ্যাম্পিয়ন হয়। তো 2017 সাল আর 26 সাল মাঝখানে কিন্তু 9 বছর গ্যাপ। এই 9 বছর গ্যাপে কিন্তু কোনো ওরকম রেজাল্ট আমরা করতে পারিনি। আচ্ছা, তো রেজাল্ট করতে পারি না। এখন যদি আমরা এটা যদি আমরা প্লেয়ারদের উপর চাপাই দিই যে আমরা কেন রেজাল্ট করতে পারি না, আমরা চ্যাম্পিয়ন হবো, কিন্তু এটা প্লেয়ারদের উপর চাপাই দিলে তো হবে না। না আমি আসলে হাসান চাপানোর কথা বলছি না, আমি আসলে জানতে চাচ্ছিলাম তোমার কাছে যে তুমি গাজীপুরের ক্রিকেটের ইতিহাস জানো কিনা। আমি যদি একটু স্পষ্টই বলি, গাজীপুর প্রথম আন্ডার-14 চ্যাম্পিয়ন হয় 11-10 গাজীপুর 2010-2011 সালে। সেই টিমের ক্যাপ্টেন ছিলাম আমি। এর পরের বছরে আমরা হচ্ছে 2011-12 সিজনে রানার আপ হই জামালপুরের মাটিতে। সেই প্রথম গাজীপুরের ক্রিকেটে কোনো ট্রফি আসে যেটা আমাদের হাত ধরে। তা আমরা সবসময় আমাদের ব্যাচটা আসলে একদিনে গড়ে ওঠেনি। আমি 3বার 14 খেলেছি। আমি প্রথমবার 14 খেলি তখন নেত্রকোনায় প্রথম 4 ম্যাচে 4টা ম্যাচ হেরেছিলাম। তা আমাদের টিমের এমন অবস্থা ছিল যে আবু হায়দার রনি বল করতেছে, ও রান আপ শুরু করছে, ও বল করে দিছে, আমি ব্যাটিংয়ে দাঁড়ায় দেখি বল হচ্ছে কিপারের হাতে। আমরা তখন খুবই ছোট। তো এর পরের বছর আমরা আন্ডার-14 খেলি হচ্ছে মানিকগঞ্জে 3 ম্যাচে আমরা 3টাতেই হারি। আর গাজীপুরের ক্রিকেট কখনোই আসলে সমৃদ্ধ ছিল না। আমরা যখন খেলতে যেতাম আমাদের দেখা যেত গার্মেন্টসের সাদা গেঞ্জি আর ট্রাউজার পাওয়া যেত, যেগুলো হচ্ছে ফুটপাতে বেচে, ওগুলো আমাদেরকে প্রোভাইড করতো। আর হাসির কথা হচ্ছে ময়মনসিংহ এর সাথে খেলার দিন আমার মনে আছে, আমরা হচ্ছে কাঁধে ব্যাগ ট্যাগ, হাতে প্যাড ট্যাড, 2-3 জোড়া প্যাডই আছে, আমাদের 2-3টা ব্যাটই আছে। ঈশান ব্যাট ছিল তখন, ক্রিকেট বোর্ড থেকে ডিস্ট্রিক্ট টিমদের দিত। তো এরকম 2টা ব্যাট আছে আর হচ্ছে 2-3 জোড়া প্যাড আছে, 2-1টা হেলমেট আছে। এরকম ময়মনসিংহের সাথে খেলা নেত্রকোনা মাঠে।
ময়মনসিংহ এর 8 থেকে 9টা প্লেয়ার আসছে ট্রলি নিয়ে। হ্যাঁ, সেই সময় ট্রলি নিয়ে মাথায় তখন হচ্ছে গ্রামীণ ফোনের কালো আর হলুদ সাইডে স্ট্রাইপ দেওয়া ক্যাপগুলো ছিল ন্যাশনাল টিমের, ওই ক্যাপগুলো পরা। তো ওদের না আমরা দেখেই হেরে গেছি, খেলবো তো পরের কথা, ওদের আমরা দেখেই হেরে গেছি যে আসলে ওদের সাথে পারা সম্ভব কিনা। যদিও ময়মনসিংহ এর সাথে আমরা 50 রানে অল আউট হয়ে গেছিলাম, ওদের 2টা বা 3টা উইকেট পড়েছিল। তাহসান, তোমারও এরকম হয়তো অনেক ইতিহাস আছে। তারপরের বারের যে কথা যেটা বলতেছিলে সেটা হচ্ছে সৌরভ ক্যাপ্টেন ছিল। সৌরভ ক্যাপ্টেন ছিল আন্ডার 14-এ। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় গাজীপুর জেলা দল ঢাকা ডিভিশন নর্থ থেকে। তা গাজীপুরের অ্যাচিভমেন্টের কথা যদি আমি বলি, গাজীপুর 3বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডিভিশন নর্থের মধ্যে, আর 3বার রানার আপ হয়েছে। তা একটা চ্যাম্পিয়ন টিমের একটা রানার আপ টিমের ক্যাপ্টেন হিসেবে ছিলাম আমি। আর চ্যাম্পিয়নশিপের কথা যদি বলি, চ্যাম্পিয়নশিপে আমরা 2বার ভেন্যু চ্যাম্পিয়ন হই। একবার মৌলভীবাজারে, ওই টিমের ক্যাপ্টেন ছিল আমাদের লিটন চন্দ্রধার ভাই। আর লাস্ট বার যে 43তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে রাজশাহী ভেন্যুতে, আমাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী চিটাগাং, শেরপুর জেলা, রাঙামাটি জেলা এবং গাজীপুর জেলা। যে জায়গায় 2টি খেলাতে আমরা জয়লাভ করি, একটি খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়, এক সমতায় আমরা আসলে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করি। তাছাড়া আমাদের যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আসলে এজ লেভেলে, তুমি যখন খেলেছো, আমি যখন খেলেছি, তখন ঢাকা ডিভিশন নর্থের হয়ে 2-3জন প্লেয়ার খেলার সুযোগ পেত। আমি যদি বলি, আমি যতটুকু জানি, আমি ঢাকা ডিভিশন থেকে খেলেছি। আমাদের বাবু খেলেছে ঢাকা ডিভিশন নর্থ থেকে, সৈকত ভাইদের ব্যাচের। সজল মামা ছিল লেফট আর্ম স্পিনার, ও ঢাকা ডিভিশন টিমে ছিল। পারভেজ খেলেছে। তারপর মানে আসলে মাঝখানে অনেক, আমি বিকেএসপিতে থাকার কারণে আমি অনেক হিস্ট্রি হয়তো বলতে পারবো না। এটা আমি দেখেছি, তুমি খেলেছো, আলিয়াত খেলেছে, ওপি খেলেছে, তো এরকম আরো অনেক প্লেয়ার হয়তো খেলেছে। তো ওই সময় আমাদের এত একাডেমি ছিল না, এত খেলার ফ্যাসিলিটিস ছিল না। তো এখন গাজীপুরে আমি যতটুকু জানি যে গাজীপুরে 8 থেকে 9টা ভালো ক্রিকেট একাডেমি আছে, যারা সৎ নিয়তে একাডেমি গুলো চালু করেছে যাতে গাজীপুর থেকে ভালো ভালো প্লেয়ার বের হতে পারে। কিন্তু এজ লেভেলের এখনকার ক্রিকেটারদের আমি বিগত 3-4 বছর ধরে খবর যতটুকু জানি, খুব বেশি প্লেয়ার আমাদের গাজীপুর থেকে ঢাকা ডিভিশন নর্থের হয়ে বা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারে না। তাদের পারফরমেন্সের অবস্থা বেশি ভালো না। আসলে এই যে একাডেমি গুলো কাজ করছে, তারা তো পরিশ্রম করছে, অভিভাবকরা টাকা ইনভেস্ট করছে, বাচ্চা কাচ্চারা তাদের টাইম ইনভেস্ট করছে। আসলে এই পারফরমেন্স না করার পিছনে কি একটা বড় কারণ হতে পারে যে ওরা প্রপার প্র্যাকটিসটা করছে না? আমি অনেক সময় মাঠে গিয়ে দেখি যে অনেক প্লেয়ার প্র্যাকটিস করতেছে, মানে যাচ্ছে তাই প্র্যাকটিস করতেছে, কি বোলিং করতেছে, বোলিং এর স্কিল সম্পর্কে ওদের ধারণা নেই, ব্যাটিং এর স্কিল সম্পর্কে ধারণা নেই, ফিল্ডিং এর প্লেসমেন্ট সম্পর্কে মানে প্লেয়াররা বুঝে না। এই জিনিসটা আমার দেখলে খুব অবাক লাগে যে একটা প্লেয়ার আন্ডার 14, 16, 18 খেলার পরে যে হচ্ছে জেলা দলে প্রতিনিধিত্ব করবে, সেই ছেলেটা ফিল্ডিং পজিশন বুঝে না। আসলে এই বিষয়গুলো হাসান কিভাবে দেখো? দেখেন ভাই, সবকিছু ওভারঅল যদি বলতে যাই, তাহলে যেগুলো বলছেন যে ফিল্ডিং পজিশন বা আদার্স যেগুলো ঘাটতি আছে, বোলিং ব্যাটিং বলেন, তো সবকিছুর যদি বলতে যাই, তাহলে ম্যাচ খেলা। আপনি যত বেশি ম্যাচ খেলতে পারবেন, অত আপনার ভিতরে কনফিডেন্স হবে, আপনি সব জিনিসগুলো বুঝবেন, ম্যাচ ক্যালিভারটা তৈরি হবে। তো ওদিক থেকে মনে করি যে ভাই, একাডেমি যদি মনে করেন ধরেন 8টা 12টা যতটুকু থাকুক, ওটা তো ম্যাটার না। এক একজন এক এক একাডেমি প্র্যাকটিস করবে, এটাই স্বাভাবিক। তো ঘুরে ফিরে তো আমরা যদি এজ লেভেল তো ঘুরে ফিরে একাডেমির নাম নিয়ে আমরা এজ লেভেল হিসেবে যাই না। একাডেমির নাম যদি থাকে, ধরেন গাজীপুর ক্রিকেট একাডেমি, এজ লেভেল তো আমরা ওইটা খেলতে যাই না। তো ওভারঅল একটা নামই থাকে যে গাজীপুর জেলা দল, আন্ডার 14 গাজীপুর জেলা দল, আন্ডার 16 গাজীপুর জেলা দল, আন্ডার 18 গাজীপুর জেলা, আর একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা, এটা গাজীপুর জেলা দল। তো মানে কোন একাডেমিতে প্র্যাকটিস করতেছি বা কার একাডেমিতে প্র্যাকটিস করছি, এটা তো বড়, মানে আমার কাছে যেটা মনে হয় এটা বড় বিষয়, এটা বড় বিষয় না। যে একাডেমিতে প্র্যাকটিস করি, আমি যেখানে ভালো ফ্যাসিলিটিস পাবো আমি সেটাই। এখন আপনি আন্ডার 14 খেলবেন, আন্ডার 14 এর প্র্যাকটিস আর আন্ডার 16 এর প্র্যাকটিস এক না। আবার আন্ডার 16 খেলবেন, আপনার আন্ডার 16 আর 18 এর প্র্যাকটিস এক না। তো ডে বাই ডে আপনি ইমপ্রুভ করতে হলে আপনার প্র্যাকটিস ফ্যাসিলিটি বাড়ায়, মানে প্র্যাকটিসটা ওরকম মানে করতে হবে। এখন আপনার এজ লেভেল শেষ, কিন্তু এজ লেভেল শেষ হওয়ার পরও আপনার এজ লেভেলের ওইরকম প্র্যাকটিস করলে আপনার হবে না, আপনার আরো আপগ্রেড প্র্যাকটিস করতে হবে, নিজেকে নতুনত্বের দিকে ধাবিত করতে হবে। হ্যাঁ, তো
ধরেন আমাদের গাজীপুরের প্লেয়ার, আমি বলি গাজীপুরের প্লেয়ারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা ম্যাচ খেলি না। কারণ আপনি যখন শুধু মানে পড়েই গেলেন, আপনার পরীক্ষা না দিতে পারলে তো আপনি বুঝতে পারবেন না যে নিজের মেধা আসলে যাচাই করা যায় না। আপনার ঘাটতিটা কোন জায়গায় আছে, আপনার কোন জিনিসটা ইমপ্রুভ করতে হবে। তো আমাদের গাজীপুরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক। এই আপনি সিনিয়র ভাইদের কথা বললেন, আমি যাদের পাইছি আইসা, ধরেন আপনি আছেন, সারোয়ার ভাই সারোয়ার ভাই, হ্যাঁ। তারপর হারুন ভাই, হুম। হারুন ভাই, ফরিদ ভাইরা ছিল। ফরিদ ভাই ছিল, আশিস ভাই ছিল, লিটন ভাই ছিল। ওনাদের সাথে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলছি যে হ্যাঁ। ফার্স্ট টাইম গাজীপুর এজ লেভেল শেষ করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হয় জেলা দলে আমি ছিলাম। ওই দিন রিপন মন্ডল ছিল ওই টিম। ফার্স্ট টাইম আমি যে বছর খেলি রিপন মন্ডল খেলছি। তো ওনারা, প্রভাত ভাই আছে, প্রভাত ভাই ছিল, আবির ছিল। তো দেখেন ওনাদের মধ্যে থেকে এখন ধরতে গেলে কেউই নেই। হ্যাঁ কেউ নেই। কেন নাই? আমাদের গাজীপুর ক্রিকেটটা সব, আরেকটা কথা বলি যে আমাদের গাজীপুর ক্রিকেটটা হয়ে গেছে সিজনাল ক্রিকেট। হ্যাঁ, সিজনাল ক্রিকেট বলতে যখন 14 হয় মেডিকেলের সময় আছে, সবাই মাঠে আসে। 14 ছেলেপেলেরা 16 সময় 16 ছেলেপেলেরা মাঠে আসে, 18 সময় 18 ছেলেপেলেরা মাঠে আসে। মানে আদার যে অফ সিজনের যে প্র্যাকটিস টুকু যে জায়গায় যে আমরা যে ইমপ্রুভ করার জন্য, সেলফ ইমপ্রুভ করার জন্য মানুষ অফ সিজনটাকে দিচ্ছে না। যেহেতু আমি ডিকেএসপিতে খেলেছি, তুমি আন্ডার 17 ছিলা, 19 ছিলা, তুমি দেখেছো যে এই সময়গুলোতে কি পরিমাণ মানুষ স্কিল ডেভেলপের কাজ করে। তখন আপনার স্কিল ফিটনেস এগুলো নিয়ে আপনি কাজ করা উচিত। কিন্তু আমরা করি কি, আমরা করি হচ্ছে 14 ধরেন 15 দিন আছে, 10-12 দিন আছে, তখন আমরা প্র্যাকটিস শুরু করি। তো তখন আপনি 10-12 দিন প্র্যাকটিস করে আপনার কি স্কিল ডেভেলপ করবেন, আর 10-12 ভিতরে আপনি কয়টা ম্যাচ খেলতে পারবেন? আমাদের প্লেয়াররা ম্যাচই খেলে যায় আমরা 14 মেইন ম্যাচে যায়। ধরেন প্রতিপক্ষ একটা ময়মনসিংহ, ঢাকা নর্থের সবচেয়ে ভালো টিম। আমি যখন আমি লাস্ট এজ লেভেল গেছি 2019 সাল 19-20। তো সবচেয়ে ভালো টিম ছিল টাঙ্গাইল আর ময়মনসিংহ। টাঙ্গাইল আর ময়মনসিংহ আমাদের 9টা ডিস্ট্রিক্টে ডোমিনেট করতো। ওরা এখন ডমিনেট। হ্যাঁ, তো প্রত্যেক বছর দেখেন টাঙ্গাইল আর ময়মনসিংহ থেকে ডিভিশনের 10-12 জন থাকবেই, কারণ ওরা পারফর্ম করে, ওরা ওরকম পারফর্ম, ওইভাবেই ওরা পারফর্ম। আর বাকি জেলায় এই জায়গায় আসলে আমরা গাজীপুরের একটা কথা সবসময় যেটা শুনতে পাই যে গাজীপুরের ছেলেদের নেয় না। আসলে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি যে গাজীপুর ছেলেদের না নেওয়ার একটা বড় কারণ হচ্ছে আহামরি পারফর্ম কেউ করে, আমি কাউকে দেখিনি যে খুব আহামরি পারফর্ম করে ঢাকা ডিভিশন নর্থ টিমে চান্স পাই। আমি যাদের খেলতে দেখেছি তারা সবাই পারফর্ম করে খেলেছে। আমি প্রথম বছর আন্ডার 14 খেলেছি, 4 উইকেট পাইছি। আমি সেকেন্ড বার আন্ডার 14 খেলছি, 11 উইকেট পাইছি। আমি প্রথম 2বারের একবারও ঢাকা ডিভিশন নর্থে চান্স পাইনি। পরের বছর আমি ঢাকা ডিভিশন নর্থে ভাইস ক্যাপ্টেন ছিলাম, জেলা দলের হয়ে 5 ম্যাচে 18 উইকেট পাইছি। তা আমার পারফর্মে আমাকে ঢাকা ডিভিশন নর্থ টিমে জায়গা করে দিয়েছে। এই জায়গায় আসলে স্বজনপ্রীতির কিছু নাই যে গাজীপুর বলে আমাকে খেলতে দিচ্ছে না, বা আমি কিশোরগঞ্জ বলে আমারে হচ্ছে টিমে নিচ্ছে। এটা কিন্তু সবসময়, কিন্তু এই অজুহাতগুলো আমরা প্রতিনিয়ত গাজীপুর ডিস্ট্রিক্ট টিমে আন্ডার 14, 16, 18 ছেলেপেলেদের কাছ থেকে মানে শুনে আসতেছি। আপনি যদি পারফর্ম করেন যে আপনাকে কেউ বাদ দিতে পারবে না, এরকম পারফর্ম যদি আপনার হয়, কয়টা ছেলে আছে যে এজ লেভেলে সেঞ্চুরি মারছে, কয়টা ছেলে আছে যে এজ লেভেলে 50 করছে। একটা প্লেয়ার যদি 50 করতে না পারে তাহলে তারে কেন নিব? লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য তাকে কেন বিবেচনা করবে? একটা ছেলে টানা 20 ওভার 30 ওভার বল করার মতো যদি ক্যালিভার না হয়, তাকে হচ্ছে কেন নিব? এই জিনিসগুলো নিয়ে আমি একটা ছেলেরও কথা বলতে দেখি না। তাদেরও অজুহাত একটাই যে গাজীপুরের বলে আমার নিচ্ছে না। ভাই, গাজীপুরের সাথে কি তাদের কোনো দুশ্মনী আছে? হ্যাঁ ভাই, তা ঠিক আছে। ধরেন এটা প্লেয়ারদেরও কথা না, এটা ধরেন এটা ওরা যা শুনে আসতেছে ভাই ওইটাই বলতেছে। এখন মনে হয় ওরা যদি যা শিখবে যা শুনবে তারাই কিন্তু। আমি একটু মাঝখানে এক করি হাসান, এটা হচ্ছে গাজীপুর আন্ডার 18 টিম এবার কিশোরগঞ্জে খেলতে গেছে। তা আমি সম্ভবত যতটুকু জানি, একটা টিমে মানে একটা ম্যাচে মনে হয় গাজীপুর 60 রান করছে, আরেকটা ম্যাচে এরকম 60, 65 বা 70 রান করছে, আরেকটা 120-22 রান করছে। তো এই রানের মধ্যে বোলারদের করণীয় কি, আর এই ব্যাটার যারা ছিল তাদের থেকে কাকে ডাকবে মানে ঢাকা ডিভিশন নর্থে ডিভিশন খেলার জন্য? এই পারফরমেন্সে কেউ যদি আশা করে যে সে ডিভিশন টিমে খেলবে, সে আন্ডার 19 টিমে খেলবে, মানে এটা পসিবল কোনোভাবে না। এরকম পছন্দ তো অনেক টাফ। ধরেন আপনি যে বলে পারফরমেন্সের কথাটা বলতেছেন, যে
অন্যান্য জেলায় যেটা আমি বলি যে টাঙ্গাইল বলেন, ময়মনসিংহ বলেন, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুরের মতো নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ওনারা কিন্তু সেন্টার করে প্র্যাকটিস করতে পারতেছে, সেন্টার ফিল্ডে প্র্যাকটিস। ওদের গেম সেন্সটা ডেভেলপ সব সময়। আপনি ওই ম্যাচ না খেলে নেট দেখে যদি মনে করেন প্লেয়ারদের সিলেক্ট করেন, তো ওই প্লেয়ারটা যে মাঠে গিয়ে ভালো খেলবে এটা কি গ্যারান্টি? তো ওরা ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ওরা নরসিংদী বলেন, ওরা সবসময় খোলা মাঠে প্র্যাকটিস করে এবং কি সেন্টার উইকেটে ব্যাটিং করে। আমি মাঝে মাঝে বড়দের সাথে ম্যাচ খেলার ম্যাচ সুযোগ পায়। হ্যাঁ, যত ওরা আমার মনে হয় যে ময়মনসিংহ আর টাঙ্গাইলের 14-এর যে বেসটা আমাদের গাজীপুর 18 বেচের থেকে ম্যাচুরিট প্লেয়ার। এটা আমি এগ্রি হইতে। 18 কেন ম্যাচুরিট? তারা হিউজ পরিমাণে ম্যাচ খেলে, ম্যাচ সিনারিও প্র্যাকটিস করে। আমি লাস্ট ময়মনসিংহ লিগ খেলার সময় দেখতেছিলাম যে ময়মনসিংহ এর আন্ডার 16 এর যে মেন টিম, ও আমরা ময়মনসিংহ লিগ যে মেন লিগটা হয়, যে উইকেটে হয়, ওই উইকেটেও তারা ব্যাটিং করতেছে। কিন্তু আমাদের গাজীপুরে কিন্তু শুধু পাকার উইকেটে ব্যাটিং করতেছে। আসলে ব্যাটিং করে কারোরই ইমপ্রুভ হওয়ার, ওটা আসলে একটা প্র্যাকটিসের জায়গা, ঠিক আছে। হ্যাঁ, তারা অতটুকু প্রিপারেশন নিয়ে যে ওই জায়গায় যে পার্টিসিপেট করতেছে, আর যে মানে এবার তাও যে ওদের সাথে ওরা পাল্লা দিয়ে মানে খেলতেছে, এটাই তো অনেক ওদের কাছে। আন্ডার 16 টিম যে চ্যাম্পিয়ন হয়েছে, আসলে ওরা কিন্তু প্রশংসার দাবি। আর যে 2 বছর সরকার পতনের পর থেকে, আমরা যদি বলি সরকার পতনের পর থেকে আজ অব্দি গাজীপুরে ক্রিকেট একটা ম্যাচ খেলার কোনো পরিস্থিতি ছিল না, যেটা হারে হারে টের পেয়েছে এবার আন্ডার 18 টিম, আন্ডার 14 টিম, 16 টিম আল্লাহর কোন অলৌকিক কুদরতে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, পারফরমেন্স করছে। আসলে আমি জানি না, তবে প্রত্যেকটা প্লেয়ারকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা গাজীপুরকে সম্মানিত করেছে, গাজীপুর জেলার মানুষকে সম্মানিত করেছে এরকম পারফর্ম করে। যেখানে একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি, যেখানে ভালো মতো প্র্যাকটিস করার সুযোগ হয়নি, নিজেদের মধ্যে বন্ডিং গড়ে নেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টাও তৈরি হয়নি, কিন্তু তারপরও তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমি হাসান স্পেশালি ধন্যবাদ দিতে চাই সেই সকল খেলোয়াড়দের যারা আমাদেরকে সম্মানিত করেছে, আমাদের জেলাকে সম্মানিত করেছে। তো আসলে আমার গাজীপুরের যারা আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক রিচ পিপল আছে যারা ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায়, কিন্তু এই গাজীপুরের আমার মনে হয় কি রাজনৈতিক একটা ইস্যু আছে, যেটার কারণে কেউ আসলে গাজীপুরে আসে না। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, 20-21 বছরের ক্যারিয়ারে মিনিমাম 15 থেকে 20 জন ডিসি চেঞ্জ হয়েছে, কিন্তু গাজীপুর জেলায় কখনো লিগ হয়নি। তার মধ্যে একটা বড় কারণ হতে পারে, যে ক্লাবগুলো আছে 10টা ক্লাব, তার মধ্যে প্রায় 7 থেকে 8টা ক্লাব বিএনপি করে এমন লোকদের। তো সেই কারণে হয়তো ক্লাবগুলো খেলতে চায়নি, বা যারা দায়িত্বে ছিল তাদের সৎ উদ্দেশ্যর অভাব ছিল। কারণ এটা মনে করা যেতেই পারে, আমার জায়গা থেকে আমি বলছি, মানে ফ্র্যাঙ্কলি বলছি আর কি, যে যদি ক্রিকেট খেলা হতো, যদি ক্রিকেট লিগ হতো, তাহলে এই জায়গায় খবরদারি করা হয়তো অনেক মানুষ আসতো, যাদের টিম আছে তারা খবরদারি করতো, বা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে যারা আছে তারা খবরদারি করতো। আসলে কেউই চায়নি, সবার, আমি যদি বলি সবার কারো সৎ ইচ্ছা ছিল না বলেই গাজীপুরে এত বছর লিগ হয়নি। আমি দেখেছি আমাদের সাথে অনেক প্লেয়ার ঝরে গেছে, অনেক প্লেয়ার ক্রিকেটের থেকে অন্য লাইনে চলে গেছে, অনেক প্লেয়ারের জীবনে ক্রিকেট খেলতে এসে ধস নেমে গেছে, যে সে পড়ালেখা করেনি, সে কোনো কর্ম শিখেনি, তার জীবনযাত্রার মান এখন খুবই নিম্নমানের। তো এই জিনিসগুলোর দায় আসলে কেউ নিবে না, এই দায় এড়ানোর না, মানে সত্যি কথা বলতে মানুষের যে আত্মার একটা অভিশাপ থাকে, হয়তো সেই অভিশাপগুলো লাগবে তাদের, যারা এই বাচ্চাগুলোর জীবন নষ্ট করেছে। আমি আসলে এই ভিডিও করার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, আমরা যে জিনিসগুলো সাফার করেছি সেই জিনিসগুলো সাফার না করে। আমরা যখন 14 খেলতে যেতাম, আমরা ম্যাক্সিমাম টাইমেই কোনো স্টেডিয়ামে থাকতাম, হোটেল ব্যবস্থা ছিল না, দেখা যেত 2 বেলা ডিম ভাত বা 3 বেলায় ডিম ভাত বা খুব নিম্নমানের খাবার খেয়ে আমরা খেলতে যেতাম। এখন তো আমরা দেখছি যে আন্ডার 14, 16, 18 এর ওদেরকে হোটেলে রাখা হয়, খাবারের জন্য নাকি আলাদা বাজেট দেয়া আছে, তারপর পরিবহন ব্যবস্থার জন্য আলাদা বাজেট। আমাদের সময় এরকম ছিল না। আমার মনে আছে যে 16 যেবার আমরা রানার আপ হই, সেমিফাইনাল ম্যাচ আমরা খেলতে যাই,
একটা ট্রাকে করে ময়মনসিংহ পর্যন্ত যাওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে আর কোনো বাস চলতেছে না, তো সবাই রাত্রে একটা ট্রাক দাঁড় করায়, ট্রাক দাঁড় করে সেই ময়মনসিংহ থেকে জামালপুর আমরা সেই শীতের রাতে খোলা ছাদের ট্রাকে কেউ টাইটানিকের মতো করে দুহাত প্রসারিত করে, কেউ একজন আরেকজনের উপরে শুয়ে কোন রকম। আমার আসলে মনে পড়ে সেই স্মৃতিগুলো, যদি কখনো সুযোগ হতো, আল্লাহ যদি এরকম কোনো ব্যবস্থা করে দিত, সেই স্মৃতিগুলোতে ফিরে যেতে চাইতাম। যে জামালপুর খেলতে গেছি, আসার সময় ট্রেনে ছাদে করে আসতেছি। তো এখন ফ্যাসিলিটিস ভালো, সবারই সুবিধা ভালো, কিন্তু আমাদের গাজীপুরের সবচাইতে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে ম্যাচ খেলা। ম্যাচ না খেললে বারবারই আমরা একই কথায় একই জায়গায় আসতেছি, একই কথা বলতেছি, ম্যাচ ম্যাচ ম্যাচ। আমি যদি হাসান বলি যে একটা ছেলের এজ লেভেলের আন্ডার 18 2 বছর, গাজীপুরে বিগত 2 বছরে কোনো উইকেট নাই, কোনো ম্যাচ খেলার পরিবেশ নাই। তো একটা ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য লাস্ট এই 2টা বছরই সময় ছিল। এই ছেলেটার ভবিষ্যৎ যে নষ্ট হয়ে গেল, এই ছেলেগুলোর যে ভবিষ্যৎ গুলো নষ্ট হয়ে গেল, এই দায়ভার কে নিবে? এই দায়ভার তো কেউ নিবে না। দায়ভার নেয়ার কথা বলছি না, আপনার দায়ভার নেয়ার যখন অধিকার নাই, আপনার কারো জীবন নষ্ট করার অধিকার নাই। এইটুকু তো আমরা বলতে পারি যে এই ছেলেটার ক্যারিয়ারের এই 2 বছর আর কখনো আসবে না। আমার একবার একটা কথা মনে আছে, বিরাট কোহলি আর উন্মুক চান্দের কথা, যে উন্মুক চাঁদ তখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতেছে, চ্যাম্পিয়ন হয়েছে, ওই টিমের ক্যাপ্টেন ছিল। ও বিরাট কোহলিরা বলতেছে যে ভাই, আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ টিমের প্লেয়ার, আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার, আপনার জায়গায় আমি খেলতে পারবো, কিন্তু আপনি কিন্তু আমার জায়গায় আর খেলতে পারবেন না। তো এই বিষয়টা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে, আন্ডার 18 যেই ছেলেটার বয়স চলে গেছে, ও কিন্তু আর কখনো আন্ডার 18টা খেলতে পারবে না। আর এখন যেই ক্রিকেট বাংলাদেশের ঐতিহ্য নিয়ে চলতেছে, এজ লেভেলে কেউ কিছু করতে না পারলে ডোমেস্টিক ক্রিকেট থেকে বা বলি ক্লাব ক্রিকেট থেকে, এই জায়গা থেকে আসলে কিছু করাটা খুবই ডিফিকাল্ট। তো এই দোষগুলো যেটা চলে যাওয়ার সেটা চলে গেছে। আমরা আশা করি নতুন সরকার গঠন হয়েছে। গাজীপুরে যেহেতু 18 থেকে 20 বছর লিগ হয় না, যে বিএনপির ক্লাবগুলো থাকার কারণে, এখন তো বিএনপি ক্ষমতায়। তো আমরা তো আশা করতেই পারি যে খুব অতি শীঘ্রই গাজীপুরের মাঠে আবারও সেই 20 বছরের ঐতিহ্য ভেঙে যে গাজীপুর লিগটা শুরু হবে, এই আশা আমরা করতেই পারি। হাসান, আমি আরেকটু যদি তোমাকে জয়েন করাই, সেটা হচ্ছে তুমি এজ লেভেল গাজীপুর জেলা টিমের হয়ে খেলেছো, কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতেছো ময়মনসিংহ এর হয়ে। ময়মনসিংহ খেলার একটা বড় কারণ হচ্ছে ময়মনসিংহ লিগ হয়, ময়মনসিংহ এখন বিভাগীয় টিম হয়, যেগুলোতে তুমি পার্টিসিপেট করো। তোমার, আমি যতটুকু জানি, তোমার দাদার বাড়ি ময়মনসিংহ, দাদার বাড়ি যে তো ময়মনসিংহ, ওই সূত্রে তুমি ময়মনসিংহ এর হয়ে খেলতেছো। তো গাজীপুরে যদি লিগ হতো, তোমার কিন্তু ময়মনসিংহ যে খেলার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু গাজীপুরে কোনো খেলা হয় না। সেই ক্ষেত্রে তুমি অনেকটা বাধ্য হয়ে কিন্তু ময়মনসিংহ থেকে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বলো বা জাতীয় লিগে পার্টিসিপেট করা বলো খেলতেছো। আমি যদি ভুল না করি, আমি একটু জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে। হ্যাঁ ভাই, অবশ্যই। দেখেন, গাজীপুরে যদি আমাদের লিগটা যদি মানে কন্টিনিউ থাকতো, তাহলে আমার জন্য না, শুধু সবার জন্য সুবিধা হইতো, সবার জন্য সুবিধা হইতো। তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যে কথাটা বললেন, আমি ফার্স্টে 2 বছর গাজীপুর থেকে খেলছি, তারপর থেকে ময়মনসিংহ লিগ খেলি। তো ওইখানে একটা নিয়ম কি, যে আমি যতটুকু জানি যে ডিস্ট্রিক্ট টিমে যদি না খেলি তাহলে লিগটা সব জায়গায় একই নিয়ম, চিটাগাং হোক, তা বরিশাল হোক, তা খুলনা হোক, প্রত্যেক জায়গাতে একই নিয়ম, যে আমার জেলাকে যদি রিপ্রেজেন্ট না করে কিছু ছেলে, সে আমার জেলার লিগ কেন খেলি, সেটাই এটা বাধ্যবাধকতা থাকে। তো ওই লিগটা খেলার কারণে আমি গাজীপুর থেকে এখন পর্যন্ত আর কোনো মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি খেলতেছি না, ময়মনসিংহ থেকে খেলতেছি। এবারও ইনশাল্লাহ ভাই ময়মনসিংহ থেকে খেলবো। তো ওই আলটিমেটলি দেখেন, সবকিছুর পরে কিন্তু মানে একটা কথা আসতেছে, ম্যাচ টুর্নামেন্ট মাঠ, আর কিছু না। প্লেয়াররা কিন্তু ধরেন যে রাজনৈতিক যে কথা বলে, এটা কিন্তু আমাদের সাবজেক্ট না, সেটা অবশ্যই আমাদের সাবজেক্ট। আমি যে জিনিসটা ফিল করেছি, আমি সেই জিনিসটা শেয়ার করেছি। জি ভাই, ধরেন রাজনৈতিক যেটা, ওটা আদার্স, মাঠের বাইরে ওনারা যারা টিম ম্যানেজমেন্ট থাকবে তাদের উপর। প্লেয়াররা শুধু চায় যে ভালো প্র্যাকটিস, ভালো ফ্যাসিলিটি, ভালো পারফর্ম, নিজেকে কেমন কিভাবে ডেভেলপ করে তারা উপরে লেভেলে যাবে। তো সেই ক্ষেত্রে তো আমার ভালো মাঠ দরকার। হ্যাঁ, অবশ্যই। গাজীপুরে বেশ কিছুদিন যাবৎ বিপিএল হইতেছে, ফুটবল বিসিএল হইতেছে। তো এটা কিন্তু গাজীপুরের জন্য একটা ভালো দিক, যে গাজীপুরের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্ট গাজীপুরের স্টেডিয়ামে হইতেছে, শহীদ বরকত স্টেডিয়ামে। তো ফুটবলের পাশাপাশি যদি আমরা ক্রিকেট লিগটা বা ওরকম একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে ফুটবলারদের জন্য সুবিধা, ক্রিকেট যারা আমরা খেলি ক্রিকেট প্লেয়ারদের জন্য সুবিধা। সেই সাথে যদি আমি বলবো যে যারা দায়িত্বে আছে,
জেলা ক্রীড়া সংস্থা বলেন, আমাদের জেলা কোচ বলেন, যারাই আছে তারা যদি সবাই যদি চিন্তা করে যে না প্লেয়ারদের জন্য কিছু করব বা প্লেয়ারদের ওরকম ফ্যাসিলিটি আমরা তৈরি করে দিব, একটু ক্রিয়েট করি। হ্যাঁ একটু আমার মনে হয় যে বিগত কয়েক বছর যাবত গাজীপুর অনীহা, কারো আমার কাছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে মনে হয়েছে যে কারো কাছে ইচ্ছা নাই, যে কেউ কিছু থেকে সৎ ইচ্ছাটা নাই, ধরেন কেউ কিছু মানে এখান থেকে ভালো করে যাবে ওইরকম কোনো আমি দেখি নাই, মানে ইচ্ছা আর শক্তিটা দেখি নাই। যারা যারা প্র্যাকটিস করে আপনি দেখবেন যে যদি মাঠে যান সকালে কিছু 4-5টা প্লেয়ার মানে ছেলেপেলে আছে, তারা সকালে আসে বিকালে যায়, তারা কিন্তু শুধু প্র্যাকটিসই করতেছে। তো প্র্যাকটিস করতেছে, এই যে কষ্টটা করতেছে, যখন আপনি ভালো লিগের সময় করবেন বা ভালো টুর্নামেন্ট সামনে কোনো পারপাস রেখে তো করবেন যে না আমার সামনে এই টুর্নামেন্ট আছে, আমি এই টুর্নামেন্টের জন্য তৈরি হব, বা সামনে আমার এই টুর্নামেন্ট এই ম্যাচ আমি এই ম্যাচের জন্য তৈরি হই। তো ওই ক্ষেত্রে দেখবেন তাহলে প্লেয়ারদের আগ্রহ আরো বাড়বে। আপনি সিনিয়র প্লেয়ারদের কথা বললেন, ওনারা যে বললাম যে সিজনাল যে ক্রিকেটটা, তো সিনিয়র প্লেয়াররা যে এখন আর কেউ মাঠে দেখা যায় না তাদের, অবশ্যই দেখা যাওয়ার কোনো কারণও নাই, কারণ গাজীপুরে খেলা নাই, তারা কেন থাকবে? যদি গাজীপুরের খেলাটা যদি কন্টিনিউ হইতো, একটা টুর্নামেন্ট যদি হইতো, আমার মনে হয় যে আমি যাদের দেখে মানে ছোট থেকে দেখছি প্র্যাকটিস করতে, তারা সবাইকে আবার পাইতাম, তাদের সবাই খেলতো, অ্যাটলিস্ট সিজনাল প্লেয়ার হিসেবেও খেলতো। আমরা যারা প্রফেশনাল ক্রিকেটার আছি তারা বাদে এখন অনেক ভাইয়ারা কর্পোরেট ঢুকে গেছে, আপনি বললেন যে কর্পোরেট ঢুকে গেছে, দেশের বাইরেও চলে গেছে। দিন শেষে কিন্তু আপনার কাছে চিন্তা করতে হবে যে আমি এজ এ ক্রিকেট তো ভাই সারা জীবন খেলার মানে অ্যাটলিস্ট আপনি যদি ফিটনেস মানে সবকিছু মেনটেন করে হাইস্ট 40 বছরই খেললেন, ধরলাম আমি 40 বছর পরে আপনি কি করবেন? মানে যদিও কথাগুলো শুনতে একটু তিতা মনে হলেও কথাগুলো সত্য, যে আমি যখন বিকেএসপি থেকে বেরোই আমি চিন্তা করি যে গাজীপুরে একটা একাডেমি, অন্য একটা একাডেমি হয়েছে, যেটাই আমি আমার ইচ্ছা মতো যে হয়তো ব্যাটিং করতে পারবো, বোলিং করতে পারবো বা ফিল্ডিং করতে পারবো। কিন্তু আমি এই এনভায়রনমেন্টটা গাজীপুরে কখনো দেখিনি যে এক একাডেমিক ছাত্র আরেক একাডেমিতে গেলে কোচরা খুশি হয়। তাদের মধ্যে আসলে কি নিয়ে দ্বন্দ্ব আমি জানি না, কিন্তু একটা দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এটা সবসময় দেখা যায় যে একটা দ্বন্দ্ব আছে তাদের মধ্যে। কি বিষয়ে দ্বন্দ্ব আমি জানি না, কিন্তু সবার কাছ থেকে শোনা যায় তারা ক্রিকেটের উন্নয়ন করতে আসতেছে। ইভেন আমি এটাও শুনছি যে গাজীপুরের আন্ডার-14 টিম খেলতে গেছে, ওই জায়গার মধ্যে আলাদা একটা সিন্ডিকেট পেয়েছে। সিন্ডিকেট কি? ওরা 2জন জিসিএর, ওরা 3জন ইউসিএফ, ওরা 2জন এফসিএফ, ওরা 2জন বার্সেলোনা, ওরা 2জন হচ্ছে আর্জেন্টিনা খেলতে গেছে কিন্তু গাজীপুর টিম। তো এই জিনিসগুলা আমি বলবো যে আমাদের যে কোচিং করাচ্ছে যে কোচরা, তাদের মধ্যে এই সামঞ্জস্যতা থাকা প্রয়োজন। কেননা প্রত্যেকটা অভিভাবক তার সন্তানকে পিছনে টাকা ইনভেস্ট করতেছে, পাশাপাশি তার সন্তান তার ভবিষ্যতের যে যে কার্যকলাপ, সেই সময়টা ইনভেস্ট করতেছে, তার ভবিষ্যৎ গড়ার যে সময়টা, সেই সময়টা সে ইনভেস্ট করতেছে। এখন যদি এমন হয় যে কোনো কোচের সাথে কোনো কোচের দ্বন্দ্ব, এই কোচ সেই কোচরে দেখতে পারে না, সেই কোচ সেই কোচরে দেখতে পারে না, সেই জিনিসটা কিন্তু সরাসরি ইফেক্ট পড়তেছে ওই ছাত্রের উপর, ওই স্টুডেন্টের উপর, যার বাবা মা কষ্ট করে টাকা আর্ন করে হচ্ছে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য টাকা ইনভেস্ট করতেছে। ইফেক্ট পড়তেছে সেই ছাত্রটার উপর যে লাইফ নিয়ে বাজে লেগে ক্রিকেট খেলতে আসছে। অনেকভাবেই অনেক কথা বলে যে ক্রিকেট যদি ভালো খেলো তাহলে তুমি বাদশা, আর যদি খারাপ খেলো তাহলে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, কম বেশি সবাই জানে। তো এই জায়গায় যারা হচ্ছে এই বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে, তো আমার মনে হয় কি সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে এই জায়গায় স্টেডিয়াম একাডেমি গুলো থাকা। কারণ স্টেডিয়াম কেন্দ্রিক একাডেমি কিন্তু কোনো জায়গায় নেই। আমি যদি বলি স্টেডিয়াম কেন্দ্রিক একাডেমি কোনো জায়গায় নেই। আমি চিটাগাঙে খেলতে গেছি, চিটাগাঙে কোনো একাডেমি নেই, ময়মনসিংহে স্টেডিয়ামে কোনো একাডেমি নেই। ভাই তুমি পে করো, তুমি যেই জায়গায় তোমার একাডেমি খুলতেছো তুমি পে করো, সেটা তোমার জন্য তুমি পে করলে তুমি তখন কারোর সাথে লাগালাগি ঝগড়াঝগড়ি করার সময় নেই, তুমি অবশ্যই নিজের চরকায় তেল দিতে থাকতে। আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করা উচিত। পাশাপাশি যারা কোচিং করাচ্ছে তাদের একটু আপডেট হওয়া উচিত। কেন আপডেট হওয়া উচিত? গাজীপুরে যারা কোচিং করায় কম বেশি সবার হিস্ট্রি আমরা জানি, আমাদের সাথে খেলে উঠে এসেছে, বা আমাদের 2-1 ব্যাচ বড় ভাই বা 3-4 ব্যাচ বড় ভাই যাদের আমরা দেখে এসেছি, তাদের ক্রিকেট নলেজ বা তাদের ক্রিকেট হিস্ট্রি আমরা খুব ভালোভাবে জানি। তো আমি একটা রিকোয়েস্ট করবো সবার কাছে, আপনারা মানে এমন না যে ভালো খেললে ভালো কোচ হওয়া যায়, যা বা ভালো প্লেয়ারদেরই ভালো কোচ হইতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করলে ভালো প্লেয়ার প্রডিউস করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাদেরও একটু মানে আপগ্রেড হওয়া দরকার। আমি যদি বলি এই বিসিবির 3 দিন 4 দিন এই কোচিং করে
খুব বেশি উপকৃত হওয়া হাসান আমার মনে হয় না সম্ভব। আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক কোচদের ইন্ডিয়া থেকে ভালো ভালো ডিগ্রি নিতে, ভালো ভালো জায়গা থেকে ডিগ্রি নিতে। তার চেয়ে বড় কথা কি, এখন ক্রিকেটটা ফোনের মুঠোয় চলে আসছে, কোচিংটা ফোনের মুঠোয় চলে আসছে। এই জিনিসগুলো নিয়ে কেউ যদি একটু যারা এই পেশায় আছে, যারা এই প্রফেশনে আছে, তারা যদি একটু আপগ্রেড হয় যে কোন জিনিসগুলো মেনটেন করা উচিত, ফিটনেসের কোন জিনিসগুলা মেনটেন করা উচিত, খাবারের কোন মেনটেনগুলা মানে জিনিসগুলা ছেলেদের মেনটেন করা উচিত, তারপর বিভিন্ন টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে ব্যাটিং এর, বোলিং এর, ফিল্ডিং এর। আমি এখন পর্যন্ত কোনো কোচকে দেখিনি, ট্রুলি বলতেছি, এখন পর্যন্ত কোনো কোচকে দেখিনি যে ইন্ডিভিজুয়াল কোন একটা ভালো প্লেয়ারে নিয়ে যে ডিভিশনে যাবে, যে আন্ডার 14 খেলতে জেলা টিমের হয়ে খেলতেছে, 16 টিমের জেলা টিমের হয়ে খেলতেছে বা খেলবে, তাদের নিয়ে ইন্ডিভিজুয়াল কোনো কাজ করার। ইন্ডিভিজুয়াল কাজ মিনস হতে পারে ব্যাটসম্যানের পুল শটে ঘাটতি আছে, সে পুল শট ইমপ্রুভ করবে। কারো কাট শট নিয়ে সে প্রবলেম ফেস করতেছে, তার কাট শট নিয়ে কাজ করবে। কারো বোলিং এর ফ্লাইটের দরকার, সে ফ্লাইট নিয়ে কাজ করবে। পেস বোলারের রান আপের বিষয়গুলো নিয়ে কাজ করবে। আমি কখনোই দেখিনি, হাসান ট্রুলি বলতেছি, যে এই সব বিষয়গুলো নিয়ে এইসব নিয়ে ভাই কথা বলতে। এইসব যখন যে বললেন যে স্পেসিফিক যে একটা একাডেমি থেকে ধরেন 20 জন ছাত্র যদি থাকে, তো 20 জন ছাত্রই তো টপ লেভেল খেলবে না। না না, এটা তো ধরেন থেকে নট অনলি একাডেমি। আমরা বিকেএসপিতে আমাদের ব্যাচে 22 থেকে 24 জন প্লেয়ার ছিল। আমাদের মধ্যে 2-4 জন হয়তো ন্যাশনাল লিগ খেলতেছে, আর 10-12 জন হয়তো ঢাকা ডোমেস্টিক, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলতেছে। আরো যে বাকি প্লেয়ার আছে 8 জন 9 জন, তারা কিন্তু হারায় গেছে। সেটাই ভাই, ধরেন কোচের একটাই থাকে যে 10 জন আছে, 10 জনের থেকে 20 জন বললাম যে 20 জনের থেকে তো 20 জন টপ লেভেল খেলবে না। এখান থেকে স্পেসিফিক ধরেন আমি 4 জন 5 জন দেখলাম যে ওরা খেলার মতো ক্যালিবার আছে। এখন আপনি ওদের নিয়ে কাজ করতে যাবেন, ওই 20 জনের মধ্যে থেকেই আদার্স 5 জন দেখবেন যে আপনার আলাদা টিম হয়ে কোচ আমার এখানে দেখতেছে না, ওরা এটা একটা আমাদের গাজীপুরের অন্যতম সমস্যা। এটা আপনি হই ভাই, আমি হই ভাই, আদার্স কোনো যে কোনো প্লেয়ার হই, এটা সবচেয়ে বড় সমস্যা যে কোচের প্লেয়ার, কাছের প্লেয়ার বা কারো সাথে মিল বেশি থাকে দেখে তাদের খেলা হয়। তো এইসব না করে ভাই সবাই যে আপনি যেটা বললেন যে কোচে দ্বন্দ্ব নাকি, কারণ কোচে দ্বন্দ্ব, এটা তো প্লেয়ারদের দরকার নাই, কারণ এটা আপনাদের সমস্যা, আপনারা বুঝবেন। আর আমি যদি বলি, হাসানের সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে, হোসেনের উপর যদি সেটার ক্ল্যাশ আমি চালাই, তাহলে তো বিষয়টা হইল না। ধরেন দেখেন যে আপনি টিচার স্টুডেন্টদের যা শিখাবেন স্টুডেন্ট কি সেটাই করবে। এখন যদি আপনি বলেন যে ওইখানে যাবি না বা ওইখানে গেলে এই হবে, স্টুডেন্ট তো আপনার, তা আপনার ভয়ে তো যাবে না। তো অন্য থেকে ওই যে আপনি যে বললেন যে এজ লেভেলে যখন আমরা খেলতে যাই বা প্লেয়াররা খেলতে যায়, তখন যায় 15 জন। তো 15 জনে আমাদের একাডেমি ধরেন সাপোজ 4-5টা একাডেমি থেকে যদি 15 জন যায়, তো মিনিমাম তো 2 জন করে থাকবে। 15 জনের মধ্যে মিনিমাম 2 জন করে থাকবে। তো ওই যে আপনি মিনিমাম ম্যাক্সিমাম বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে পারফর্মারকে সেই থাকবে। তো আপনি তো একাডেমি প্র্যাকটিস টাইম দিয়ে আপনি নিতে দিতেছেন না। আপনি কিভাবে আশা করেন যে মেন মাঠে যে 15 জনের একত্রিত খেলবে, একত্রিত হয়ে খেলবে, একটা দলের হয়ে, হ্যাঁ একটা দল হবে। তো আপনি আগেই তো মানে বাধা দিয়ে দিতেছেন যে এই একাডেমি প্লেয়ার ওই একাডেমি যাইতে পারবে না, এই একাডেমি প্লেয়ার ওই একাডেমি যাইতে পারবে না। এই যে ঘুরে ফিরে যারা এজ লেভেল প্লেয়ার আছে, তারা এখান থেকে শিখতেছে, যেমন ঢাকার দিকে মুভ করবে বা টপ লেভেল খেলবে, তাদের ভিতরে কিন্তু এটাই থাকবে যে না, আমরা তো এইটুকুর ভিতরে আছি, আমার ওখানে যাওয়া যাবে না। আমি যদি রিসেন্টলি একটা গল্প বলি, যে আলামিন হয়তো পারভেজের একাডেমিতে, মানে নাম মেনশন করার দরকার ছিল না, তারপরে বলছি, পারভেজের একাডেমিতে প্র্যাকটিস করতে গেছে, যাইতেই পার। বাসান আমি তোমারও দেখছি ওই একাডেমি যাইতে, কামরুলও দেখছি ওই একাডেমিতে, কারণ ওর একাডেমির ফ্যাসিলিটিস ওই রকম আছে বলেই তুমি যাচ্ছ, তুমি কিন্তু তার পে করে যাচ্ছ না। কিন্তু গাজীপুরের জেলা টিমের প্লেয়ার হিসেবে, গাজীপুরের সিনিয়র প্লেয়ার হিসেবে এইটুকু তুমি পাও, এটা তুমি সবার কাছেই পাও। তুমি যে একাডেমিতে যাবো সেই একাডেমিতে প্র্যাকটিস করার মতো প্র্যাকটিস, এই দিক দিয়ে ভাই ফ্যাসিলিটি দিতে তোমাকে ভাবতে। এই দিক দিয়ে আমাকে ধরেন গাজীপুরে আমাদের কোচ, আমি আমার জানার মতে রিপন ভাই, এমন আছে মুন্না ভাই, ইমন ভাই, পারভেজ ভাই, আমার লিটন স্যার যার কাছে আমি ক্রিকেট খেলা শুরু করি, আসাদ ভাই মারা গেছে। তো ওনারা আমাকে, আমি যখনই ধরেন যখনই যে জায়গায় আমি প্র্যাকটিস করতে চাইছি আমাকে সুযোগ করে দিছে। তা এই দিক দিয়ে আমি কোনো এটা সবাই করে আছে, কিন্তু সমস্যাটা তো মানে যাদের একাডেমি তাদের না। হ্যাঁ, সমস্যাগুলো বাইরের মানুষের, যে লিটন স্যারের একাডেমি বলো, পারভেজের একাডেমি বলো, ইমন ভাইয়ের একাডেমি বলো,
আসাদদের একাডেমি বলো, কিছু প্লেয়ার আছে যাদের কাজ নাই, তাদের কাজই হচ্ছে কার সমালোচনা করা যায়, এটা হচ্ছে তাদের। আমার সবচেয়ে বড় কথা কি, ধরেন কার একাডেমি প্লেয়ার দেখে তো লাভ নেই। না, আমার দরকার ঢাকায় গিয়ে যদি আমরা ঢাকা খেলতে যাই, ঢাকা লিগের সময় জিজ্ঞেস করেন আপনি কোন একাডেমি প্লেয়ার, আপনি জিজ্ঞেস করেন আপনি কোন খেলা। কোন জেলার প্লেয়ার। তো আপনার উচিত সবাইকে, আপনাদের উচিত যে কোচরা যারা আছে তাদের উচিত যে প্লেয়ারদের সবার সাথে মিশতে যাওয়া। মানে মিশতে যাওয়া বলতে কি, সবাইকে ঐক্য থাকার। কারণ এখন বাইন্ডিং যায় কেউ তো আইনা করে দেয়, সবাই আমরা সবাই আমরা সবাই। আপনি প্র্যাকটিস করতেছে আপনার একাডেমিতে আপনি ভর্তি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা কি? আমরা তো চাইলে ইচ্ছা করলে যে আমি যার কাছে পে করবো আমি তার কাছে প্র্যাকটিস করি, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই যে আপনার ম্যাচ খেলার কথা বলছে, আমার ম্যাচ খেলা তো বাইরে থেকে টিম আনার কোনো কথা না। দরকার নাই। আমার গাজীপুর ক্রিকেট একাডেমি আছে, গাজীপুর প্যারাডাইস ক্রিকেট একাডেমি আছে, গাজীপুর স্পোর্টস একাডেমি আছে। তো এই তিনটা একাডেমি, গাজীপুর, হ্যাঁ ক্রিকেট একাডেমি গাজীপুর আছে। তো এই চারটা একাডেমি, আকরাম ভাইদের আলাদা একটা একাডেমি আছে, তো বা মেট্রো ক্রিকেট একাডেমি আছে গাজীপুরে অবস্থিত। তো এগুলো তো আসলে সবসময় ভালো হওয়ার কথা, হ্যাঁ জায়গাগুলো আমরা নষ্ট করতেছি। সেটাই ভাই, যে জায়গায় খেলা হয় না, আমার কথা হচ্ছে যে জায়গায় 20 বছরে একটা খেলা হয় নাই, এই জায়গা নিয়ে কিসের এত রেষারেষি ভাই, আমি এটাই বুঝি না। আল্লাহ জানে এই জায়গায় যদি খেলা হইতো আর যদি কোনো পদ পদবি থাকতো, কয়টা খুন খারাপ হইতো। তো যেটা বলতেছিলাম যে ভাই, তো এই চারটা টিম থাকলে বাইরে থেকে কোনো আমাদের টিম ইনভাইট করার কোনো প্রয়োজন হয় না। আমরা 4 জনের মধ্যে থেকে কম্পিটিশন করে 4 জনের ভিতরে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করে বাইরে যেতাম আমরা খেলতে। তো তার আমাদের জন্য ভালো। এখন ধরেন ওই যে আমি বললাম যে এই লেভেলে যে ওই একাডেমি পোলার সাথে আমি চিনি না, কেন চিনবো না? আমরা প্র্যাকটিস করি তো গাজীপুরেই। হ্যাঁ, হাসান আমার খুব কাছের ছোট ভাই, আমি ওকে খুব ছোটবেলা থেকে চিনি। বিভিন্ন সময় হয়তো ওরে আমি তুমি করে বলতেছি, তুই করে বলতেছি, আপনি করে বলতেছি, বিভ্রান্তি হওয়ার কিছু নেই। আমাদের পার্সোনাল সম্পর্ক খুবই ভালো। আমরা সবসময় বড় ভাই ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো আমরা সবসময় এরকমই চলার চেষ্টা করি।